সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের এই বিশেষ আয়োজন রণাঙ্গনের দিনগুলিতে। 1971 সালের ডিসেম্বর মাসে পৃথিবীর 16 ডিসেম্বরে পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971-এ বাঙালি জাতি অর্জন করে সেই কাঙ্ক্ষিত চূড়ান্ত বিজয়। সেই বিজয় ছিল আনন্দের, গর্বের, আবার বেদনারও। জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে জীবন দিয়েছিল বীর সেনানীরা, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল তারা। সেই সব বাংলার দামাল ছেলেদের প্রতি, শহীদদের প্রতি আমাদের রক্তিম শ্রদ্ধা। আবার জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বাধীন পতাকা তুলে এনেছেন এবং দেশ উপহার দিয়েছেন সে যুদ্ধ ফেরত বীর মুক্তিযোদ্ধাদের প্রতিও আমাদের অশেষ কৃতজ্ঞতা। আমরা এই অনুষ্ঠানের ধারাবাহিকভাবে বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানাচ্ছি তাদের সেই যুদ্ধদিনের স্মৃতিকথা শুনবার জন্য। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত দুজন অতিথি রয়েছেন। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, স্বাগত আপনাকে। আজ আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার মাহফুজ আলম বেগ, স্বাগত আপনাকেও। আমরা কয়েকটি পর্বে ইতিমধ্যে করেছি, সামনে আশা করছি আরও কিছু পর্ব করব যাদের ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার্সদের কথা শুনবার জন্য, সেই দিনটাতে ফিরে যাওয়ার জন্য, স্মৃতিকথা মূলত। জেনারেল ইব্রাহিম, আপনি এখন রাজনীতি করেন, কিন্তু সে সময় আপনি তরুণ সেনা অফিসার, লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট। আপনার বয়স কত, 22-23 বছর ছিল। আপনার সেই যুদ্ধদিনের স্মৃতি নিশ্চয়ই এখনও আপনার মাথায় একদম চিরজাগরুক হয়ে আছে, আজও নিশ্চয়ই আছে। আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি দাওয়াত দিয়েছেন, এবং এনটিভিকে ধন্যবাদ যে আপনারা এরকম অনুষ্ঠানমালা করে যাচ্ছেন। আমি দর্শক শ্রোতাকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার সেই স্মৃতিচারণমূলক কথাগুলো শুরু করি। তার আগে একটি মাত্র বাক্য যোগ দেই যে আসলে আমরা যদি মিডিয়ার মাধ্যমে এই অনুষ্ঠানমালাগুলো চালু না রাখি, বাংলাদেশের মানুষের কাছে এটা অচিরে হারিয়ে যাবে। কারণ এখন গণমাধ্যমই হচ্ছে চলমান ইতিহাস। এবং আপনাদের সহযোগী আরেকটি টেলিভিশন স্টেশনের মধ্যেই 10 বছর আগে আমি নিজে আপনার মতো জায়গায় বসে 11 পর্বে করেছিলাম ডিসেম্বর মাসে অনুষ্ঠান, আর 11 পর্বে করেছিলাম আর একটি মার্চ মাসের অনুষ্ঠান। সেজন্য আমি মনে করি গণমাধ্যম তাদের কাজ করে যাচ্ছে, তাদেরকে অভিনন্দন। আপনারা তার অংশ, অভিনন্দনের একটি অংশ আপনাদের জন্য বরাদ্দ, আন্তরিকভাবে ধন্যবাদ। আমি এই মুহূর্তে 68 বছর বয়সের মধ্যে চলছি। 1949 সালের অক্টোবর মাসের 4 তারিখ আমার জন্ম। 1970 সালের সেপ্টেম্বর মাসের 6 তারিখ আমি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পাই, এবং মহান আল্লাহ তাআলার দয়ায় আমি আমার ব্যাচে বা আমাদের সেনাবাহিনীর পরিভাষায় কোর্সে আমি প্রথম স্থান অধিকার করি। এর একটা সুফল ছিল। সেই সুফলটা হলো, সেনাবাহিনীর রেওয়াজ মোতাবেক প্রথম স্থান অধিকারকারী ব্যক্তিকে বলা হতো, তুমি কোথায় চাকরি করবে বলো, তোমাকে সেখানে আমরা পোস্টিং করব। তা আমি বেছে নিয়েছিলাম ঢাকা মহানগরের অদূরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে, জয়দেবপুরে। ভাওয়াল রাজাদের রাজবাড়িতে আমাদের অবস্থান ছিল। তো লম্বা গল্প তো বলবো না। তো সেই 2য় ইস্ট বেঙ্গলের সঙ্গে আমার জীবনের মধুরতম, কঠোরতম, উজ্জ্বলতম স্মৃতিগুলো, তাদেরকে আমরা সংক্ষেপে বলি সামরিক বাহিনীতে জুনিয়র টাইগার্স। এবং যুদ্ধের শেষ দিন পর্যন্ত আমি তাদের সঙ্গে ছিলাম, 73 অক্টোবর পর্যন্ত তাদের সঙ্গে ছিলাম। আপনি যে আজকের আলোচনাটা তুলছেন, এই ডিসেম্বর মাস থেকে যদি আমরা একটা বেঞ্চমার্ক ধরি আলোচনার জন্য, আর কি এপ্রিল মেতে গেলাম না। আজকে রিভোল্ট করেছিলেন সেটা মার্চেই আমরা রিভোল্ট করেছি। আর মজার কথা আপনি মনে করিয়ে দিলেন। সারা সেনাবাহিনী বাঙালি যারা বিদ্রোহ করেছিল, অনেকে তো করে নাই, যারা করেছিল হিসেবে তো আপনি পাকিস্তানের প্রতি আপনার আনুষ্ঠানিক আনুগত্য ছিল আপনার। যারা বিদ্রোহ করেছিল তারা সবাই করেছে 26শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। কিন্তু অনুগ্রহপূর্বক আপনি খেয়াল রাখবেন, জাতি যেন মেহরবানি করে স্মরণ রাখে যে 26শে মার্চের 7 দিন পূর্বে ঢাকা থেকে 31 কিলোমিটার দূরে জয়দেবপুর রাজবাড়িতে, ভাওয়াল রাজাদের রাজবাড়ির সামনের মাঠে লেভেল ক্রসিং এর পাশে
পাকিস্তান সেনাবাহিনীর জাদ্রেল ব্রিগেডিয়ার জাহান জেবার বাব 70 জন অফিসার নিয়ে শুধুমাত্র স্টেনগান এবং এলএমজি নিয়ে সজ্জিত অবস্থায় আমাদেরকে নিরস্ত্র করতে গিয়েছিল। জয়দেবপুরের জাগ্রত জনতা এবং আমরা সৈনিকগণ তাদের সেই নিরস্ত্রকরণ অভিযানকে ব্যর্থ করে দেই। তার থেকেও বড় কথা, জনগণ যেহেতু পাকিস্তানি ব্রিগেডিয়ারের মোকাবেলা করছিল এবং পাকিস্তান আর্মি আমাদেরকে হুকুম দেয়, মারো, তোমরা যে পাকিস্তানের প্রতি এখন অনুগত তার প্রমাণ চাই। I want dead bodies, only then I will believe that you will obey the Pakistan government and the Pakistan army authorities. বাঙালি অফিসারগণ লেফটেন্যান্ট কর্নেল মাসুদুল হোসেন খান, মেজর সফিউল্লাহ, মেজর মঈনুল হোসেন চৌধুরী, ক্যাপ্টেন আবু সালেম মোহাম্মদ নাসিম, ক্যাপ্টেন মোহাম্মদ আজিজুর রহমান, ক্যাপ্টেন এজাজ আহমেদ চৌধুরী এবং সেকেন্ড লেফটেন্যান্ট সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং আমাদের অধীনস্থ জুনিয়র কমিশন অফিসার এবং সৈনিকগণ তাদের সে হুকুম অমান্য করেছি। পাকিস্তানি ব্রিগেডিয়ার বললেন, ইট অ্যামাউন্টস টু মিউটিনি। আমাদের সিও বললেন, উই নো ইট। কোর্ট মার্শাল হতে পারতো, আপনি অবশ্যই হতো যদি পাকিস্তান টিকত। তাহলে আমি বলতে চাই, আমাদের শুরুটাই ছিল বিদ্রোহের মাধ্যমে, পাকিস্তানকে অস্বীকার করার মাধ্যমে। যা হোক, মার্চ গেল, ময়মনসিং, ভৈরব বাজার, আশুগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর ইত্যাদি পার হয়ে, তেলিয়াপাড়া পার হয়ে, অনেক লম্বা রাস্তা পার হয়ে, যুদ্ধের 9টি মাস আমরা পার করে ডিসেম্বর মাসের 7 তারিখ, আজকে মানুষ আলোচনাগুলো শুনছে ডিসেম্বরের 8 তারিখের প্রথম প্রহরে, যেহেতু 12টা 5 মিনিট অর্থাৎ 8 এসে গেছে। এই সময় আমরা কোথায় ছিলাম? আমি কি এইখান থেকে গল্পটা আবার আপনার কাছে ফিরবো, একটু শুনে আসি। মাহফুজ আলম বেগ, থ্যাংক ইউ। যারা মাহফুজ আলম বেগ, আপনি তখন 30 বছরের সংসারী মানুষ, চাকরি করছিলেন। কোন ডাকে, কি ডাক আপনার ভিতরে চলে এলো যে আপনাকে যুদ্ধে চলে যেতে হলো সেই সময়? দেশের ডাক, স্বাধীনতার ডাক। আমরা সেনাবাহিনীতে যারাই ছিলেন তখন, এর মধ্যে একটা বড় অংশই কিন্তু বাংলাদেশের প্রতি, তাদের বাঙালির প্রতি, বাঙালিত্বের প্রতি একটা টান ছিল, যেটা পরবর্তীকালে হয়তো ছিল কিনা আমি জানি না, কিন্তু সেই সময় ছিল। কারণ আমরা খুব কাছাকাছি, আমাদের সঙ্গে যে তাদের আচরণ, ব্যবহার এবং বিমাতা সুলভ যে আচরণগুলো, সেগুলো খুব কাছ থেকে আমরা দেখেছি। আজকে জেনারেল সাহেব যে কথা বললেন, একটা প্রকাণ্ড একটা কথা বললেন, একটা ইতিহাসের, যে মার্চের ওই তারিখে জয়দেবপুরের সেনাবাহিনী একটা কি বলে, সেখানে একটা মিউটিনি হয়েছিল, সেটা সাক্ষী আমিও। কারণ ওনাদের ওখান দিয়ে 5 জন সেনাবাহিনীর লোক সেদিন ওইখান দিয়ে, জনাব ছাত্রলীগের তখন নেতা ছিলেন রব সাহেবের সঙ্গে কলাতিতে আমার ক্যাম্পে যে তখন যোগদান করেন তারা 6 জন। রব সাহেব তাদের নিয়ে গেছিলেন আমার ক্যাম্পে। আচ্ছা, সেটা হলো পরের কথা। আমি ওনার যে বক্তব্যটার সঙ্গে আমি লিঙ্ক করার জন্য, যেটা একদম 100% একদম সত্যি একটা ঘটনা। আমি পাকিস্তান থেকে পালিয়ে আসি, তখন অনলি হাজিরা, তখন হাজিদের আসার পারমিশন ছিল, হজের সময় ছিল। তা আমি যেমন করেই হোক, আমার এক বন্ধুর বউ, সে সন্তান সম্ভব ছিল, তাকে নিয়ে আমি ওই রাত্রে 2টার ফ্লাইটে চলে আসি। সেখানে আমি, কেউ আমাকে ওখানে তখন সাহায্য করেন আসার জন্যে। হ্যাঁ, সেও একজন কিন্তু পাকিস্তানি একজন, তার বোন ছিলেন। সেটা কি মার্চের 5 তারিখে আমি বাংলাদেশে আসি এবং বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করি। তখন আমার সঙ্গে ছিলেন শেখ সেলিম ছিলেন, শেখ ফজলুল হক মনি ছিলেন, সিরাজুল খান ছিলেন, আদার অনেক নেতারা ছিলেন। আমার ছোট ভাই মারা গেছেন, মাহমুদ আলম বেগ, ছাত্রলীগ করতেন তখন। তার মাধ্যমে আমি জানাই বঙ্গবন্ধুর কাছে, মেসেজ দিই যে আমি এরকম তার সঙ্গে দেখা করতে চাই, আমাদের নেতার সঙ্গে দেখা করতে চাই। তো উনি পারমিশন দিলেন। তা আমি যেভাবে এখন আছি, তখনও এত বড় একজন নেতার সামনে যাব, স্যুট টুট পরেই গেছিলাম, টাইট। বঙ্গবন্ধু শেখ ফজলুল হক মনিকে বললেন, ওকে তো পাইলে ওরা মারিয়ে ফেলাবে, ওর জামা ড্রেস চেঞ্জ করা। উনি পকেট দিয়ে টাকা বের করে দিলেন, 160 টাকা না 70 টাকা, যে বায়তুল মোকাররম থেকে ওকে পায়জামা পাঞ্জাবি কিনে দেও, আমাদের সঙ্গে মিশে যাও। তা আমার সেক্টর বলতে, আমার সেক্টরে শুরু হচ্ছে, আমার তখন কমান্ডারই হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর। কারণ আমি ওনার কাছে এসে রিপোর্ট করি যে আমি পাকিস্তানে চলে এসি, কী কারণে, আর প্রকাণ্ড ইতিহাস, তার পিছনের কারণ, কেন আমি বুঝলাম, কেন জানলাম যে দেশে কিছু, তার জন্য আগরতলা কনস্পিরেসি কেসের কিছু লোক ছিলেন, সুলতান উদ্দিন সাহেব ছিলেন, কামাল সাহেব ছিলেন, নূর মোহাম্মদ সাহেব ছিলেন, ইভেন
আরও অনেকেই ছিলেন যাদের কাছ দিয়ে আমি রেগুলার একটা ব্রিফিং পেতাম আর কি। তো বঙ্গবন্ধুর তারপর আমার উপর নির্দেশ আসলো, যেহেতু আমি স্পেশাল সার্ভিস গ্রুপের লোক, ইম্প্রোভাইজেশন অফ এক্সপ্লোজিভ লট মেনি থিংস যেগুলো আমরা জানি, হ্যাঁ, জেনারেল সাহেবও জানেন, যেগুলো আর্মির লোকজনের জানতে হয়, আমরাও জানি। তো আমরা সিম্পল কি করা যায়, তখন আমরা মলোটভ ককটেল বানানো শুরু করলাম। নারায়ণগঞ্জে অসহযোগ আন্দোলনের সময় ঢাকায় যত মলোটভ ককটেল বিস্ফোরিত হয়েছে, ছাত্রলীগের ছেলেরা করছে অথবা স্বেচ্ছাসেবক লীগের রাজ্জাক সাহেবের আন্ডারের ছেলেরা করছে, সবই ওই নারায়ণগঞ্জে ওখানে তৈরি মলোটভ ককটেল। এবং সিম্পল ফর্মুলা হচ্ছে পেট্রোল এবং সাবান জাল দাও, বোতলে ভরো, উপরে একটা লাগাও ইসের মতো, অ্যান্ড থ্রো ইট, ইগনাইট ইট অ্যান্ড থ্রো ইট। এই ছিল তখন আমাদের মেইনই। তারপর একদিন নারায়ণগঞ্জের সেখানে এই শর্ট অফ নারায়ণগঞ্জ একটা বাসা ছিল ডান দিকে, সেখানে আমি করতাম। একদিন আগুন লেগে গেল যে কোনো কারণে, তো আমাদের ওই জায়গাটা লিভ করতে হলো। তখন উপর থেকে নির্দেশ আসলো, এটা নির্দেশটা আমি বলবো যে এটা বঙ্গবন্ধুরই নির্দেশ, না তো আমার কাছে আসলো কীভাবে। তখন আমাকে কলাতিয়াতে যাওয়ার কথা বলা হলো, গগনদের বাসায়। গগন তখন আওয়ামী লীগের একজন নেতা, তার বাসায় কলাতিয়াতে আমাকে ক্যাম্প করার কথা বলা হলো। এবং তখন বোধহয় সবাই জানতেন যে 26 তারিখে কিছু না কিছু একটা ঘটবে, হ্যাঁ। এবং আমিও কিছু কিছু বর্ণনা বঙ্গবন্ধু যখন দিলাম, বঙ্গবন্ধু একটা কথাই বললেন, আমি সব কিছু জানি, হ্যাঁ। তখন কলাতিয়াতে আমাদের ক্যাম্প যখন শুরু হলো, ওখানে একটা ক্যাম্প ওপেন করলাম। সেখানে আমাদের উপর নির্দেশ থাকলো যেখানে 26শে মার্চ যদি কোনো কিছু হয়, তাহলে ঢাকা থেকে নেতারা যারা যাবেন তাদের শেল্টার যেন ওখানে দেওয়া হয় এবং তাদেরকে নিরাপদ স্থানে সরানোর জন্য বন্দোবস্ত করা হয়। এবং আলটিমেটলি যা ঘটার তাই ঘটলো। জিঞ্জেরা অবশ্য হয়েছে পরে, তারপরে 26শে মার্চের পর শরণার্থীরা আসা শুরু করলো, ওখানে যাওয়া শুরু করলো ওই রাস্তায়, এবং আওয়ামী লীগের নেতারা আসলেন। তার মধ্যে বিশেষ করে ক্যাপ্টেন মনসুর আলী সাহেব ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন, তোফায়েল সাহেব ছিলেন, তারপর শেখ ফজল হক মনি ছিলেন, আনোয়ারা বেগম ছিলেন, আরেফ সাহেব ছিলেন, পরে জাসদ জয়েন করেছে, এরকম আরও বহু ছিলেন এবং তাদেরকে আমরা সেফ ওখান দিয়ে নৌকা টৌকা দিয়ে তাদেরকে ওদিকে ইন্ডিয়ার দিকে অথবা যে কোনো সেফ এরিয়া পাঠানোর বন্দোবস্ত করি। এই করতে করে আলটিমেটলি কী হলো, আলটিমেটলি ওখানে লোকজন তারা ভয় পাওয়া শুরু করলো। নারায়ণগঞ্জে জিঞ্জিরের উপর গানবোটের একটা হামলা হলো এবং তাতে অনেক লোক নিহত হলো, অনেক লোক পুড়ে মারা গেল, গানবোট দিয়ে শেলিং করা হলো ওখানে। আলটিমেটলি তখন আমরা শুনলাম অ্যাগেন জেনারেল সাহেবদের চ্যাপ্টার চলে আসে সামনে, যে ক্যাপ্টেন মতিউর রহমান ইপিআরের একটা কোম্পানি নিয়ে নরসিংদীতে অবস্থান করছেন। আমি তাৎক্ষণিক ডিসিশন নিলাম যে আমি তো একটা জায়গায় যুদ্ধ করার জন্য আসিনি, আমি এসেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ অংশগ্রহণের জন্য। যে একটা যুদ্ধ শেষ, আমি কোথায় পালায় গেলাম কি শেষ করে দিলাম, এটা আমার লাইফে ছিল না। ঠিক আছে, আমি গেলাম, মতিউর রহমানের সঙ্গে দেখা করলাম। মতিউর রহমান সাহেব আমাকে সাদরে, স্পেশাল সার্ভিসের লোক হিসেবে উনি আমাকে খুবই পছন্দ করলেন এবং তার কয়েকদিনের মধ্যেই তারাবতী আমরা খবর পেলাম তারাবতী আর্মি অ্যাডভান্স করবে আর কি। তার একদিন আগে নরসিংদীতে ট্রেনের বগিতে অনেক ধান ছিল, প্রায় 60,000 মন এরকম ধান ছিল। আমরা ওটা ডিস্ট্রিবিউট করে দিলাম লোকজনের মধ্যে নরসিংদীর। তখন আরেক ভদ্রলোক আমাদের সঙ্গে ওখানে ছিলেন, আপেল মাহমুদ, গান টান গাইতেন, শিল্পী আপেল মাহমুদও ছিলেন। তো মতিউর রহমান সাহেব আমাকে এবং আরও 10 জনকে, হ্যাঁ, আমরা 2টা এলএমজি এবং 2টা স্টেন গান এবং একটা রাইফেল নিয়ে আমরা পাকিস্তান আর্মি অ্যাম্বুশ করার জন্য তাদের তারাপথ থেকে তাদের অ্যাডভান্স করার কথা। এদিকে কোন দিকে রওনা হচ্ছেন? ওরা তারাপথ থেকে তারা অ্যাডভান্স করবে, আসবে নরসিংদীর দিকে আসবে। তখন আমরা তাদের অ্যাম্বুশ করলাম। প্রবাবলি আমি জানি না হিস্ট্রি কি বলে, হিস্ট্রিয়ানরা বলতে পারবেন, হয়তো এমনও হতে পারে দ্যাট ইজ দি ফার্স্ট অ্যাম্বুশ এগেনস্ট পাকিস্তান আর্মি। যেমন জয়দেবপুরের যে ঘটনা যেমন ফার্স্ট, এটাও একটা ফার্স্ট অ্যাম্বুশ পাকিস্তান আর্মি। এখানে একটু আপনাকে থামাতে চাই প্লিজ। জনাব ইব্রাহিম, আপনি 8ই ডিসেম্বরে ছিলেন। 8ই ডিসেম্বরের ঘটনা প্রবাহ তারপরে তো চলতে থাকলো মাত্র 1 সপ্তাহ। গল্পের পর গল্পের পিঠে গল্প ওঠে। উনি যেই ক্যাপ্টেন মতিউর রহমানের কথা বলছেন, সেই ক্যাপ্টেন মতিউর রহমান ছিলেন যশোর সেনানিবাসে চাকুরিরত বালুচ রেজিমেন্টের একজন ক্যাপ্টেন। কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হওয়া মাত্রই, যেহেতু তখনও প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একই সেনানিবাসে যুদ্ধ করছে, বিদ্রোহটা করে বাইরে আসতে পারে নাই ওনাদের বাঙালি অধিনায়কের অপারগতার কারণে বা অনীহার কারণে বা অদক্ষতার কারণে।
মতিয়ার রহমান সাহেব যশোর থেকে বের হয়ে রওনা দিলেন ঢাকার দিকে, যে কোথাও না কোথাও বেঙ্গল রেজিমেন্ট পাবো। শুধু কথাটা বললাম এই জন্য যে উনি তুলেছেন, পরবর্তীতে ওই ক্যাপ্টেন মতিয়ার রহমান মেজর হয়েছেন এবং 1998 সালে মেজর জেনারেল র্যাঙ্কে চাকুরির অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি বীর প্রতীক মেজর জেনারেল মোহাম্মদ মতিয়ার রহমান, আমার আপন বড় ভাইরা হয়েছিলেন পরে। এসব তো আমি জানতাম না উনি না বললে। আপনার তো কয়েক ভাইরাই তো এরকম যুদ্ধ, আমরা 3টা ভাইরা 3জনই মুক্তিযোদ্ধা, 2জন বীর প্রতীক। এবং ইন্টারেস্টিং যে আপনার এক ভাইরা যে 9 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, মাহফুজ আলম বেগ কিন্তু 9 নম্বর সেক্টরে একদম একই সঙ্গে। তো আমরা যেটা বলতে চাই কাকতালীয়ভাবে মিলে গেল আর কি। জি জি জি। তো সেই ক্যাপ্টেন মতিয়ার রহমান ময়মনসিংহে যোগ দিয়েছিলেন। ওনাকে একটা ক্যাপ্টেন ময়মনসিংহের ইপিআর কোম্পানি বাঙালিদেরকে একত্রিত করে বলা যে তুমি নরসিংদী যাও, নরসিংদীর দিকে ঢাকার দিকে মুখ করো, ঢাকা থেকে যদি কোনো বাহিনী আসে সেটাকে প্রতিহত করবে। এখন মিলাই নেন যে ওনারা অ্যাম্বুশ করতে আসলো। যাক, এখন আমরা একটা বিরাট বিরতি দিচ্ছি, বিরতি দিয়ে চলে আসছি ডিসেম্বর 1971-এ। 1971-এর ডিসেম্বরে আমরা অনেক সতীর্থকে হারিয়েছি। এটা একদমই প্রথাগত যুদ্ধে আমরা নেমে গিয়েছি। 100% কনভেনশনাল ওয়ারে তখন আমরা লিপ্ত। গেরিলা যোদ্ধাগণ সারা দেশে গেরিলা যুদ্ধ করছেন, যেমন গত 8 মাস করছিলেন। কিন্তু ডিসেম্বরের শুরু থেকে কনভেনশনাল যুদ্ধ শুরু হলো। এস ফোর্স, জেড ফোর্স এবং কে ফোর্স, খালেদ মোশাররফ কে ফোর্স, সফিউল্লাহ এস ফোর্স এবং জিয়াউর রহমান জেড ফোর্স বাংলাদেশের 3টি বিভিন্ন অঞ্চলে প্রথাগত যুদ্ধ শুরু করেছে। এবং আমরা ভারতীয় ব্রিগেডের সঙ্গে সংযুক্ত হয়ে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আখাউড়া যুদ্ধ শুরু করেছিলাম। আখাউড়াকে দখল করা, শত্রুমুক্ত করা। বাংলাদেশের ছাত্ররা মানচিত্র যদি মনে রাখে জানবে যে আখাউড়া হচ্ছে বাংলাদেশের পূর্ব অংশে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত একটি সীমান্তবর্তী রেলওয়ে জংশন শহর, এবং আখাউড়া রেল স্টেশনের থেকে বাংলাদেশের সীমান্ত খুব কাছে। তো সেই আখাউড়া তখন শত্রু দখলে ছিল। এবং ওখানে যেই ইন্টারেস্টিং পার্ট অফ স্টোরি, যেই পাকিস্তানি ব্যাটালিয়নটি ওখানে দখলে ছিল তাদেরকে বলা হয় আনুষ্ঠানিকভাবে 12 ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট, বাংলায় এরকম বলা যায় 12 FF। ঘটনাক্রমে 1971-এর ডিসেম্বরে আখাউড়ায় দখলদার 12 FF পাকিস্তানি 12 FF এর অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কাইয়ুম খান। আর 2.5 বছর আগে তিনি আমাদেরই অধিনায়ক ছিলেন 2য় ইস্ট বেঙ্গল জয়দেবপুরে। তখন বাঙালিরা বললাম যে এইবার 12 FF এর 12টা বাজাবে জুনিয়র টাইগার্স। কথাটা এরকম আর কি। আসলে যুদ্ধটা হয়েছে 5 দিন। 30 তারিখ রাত্রে আমরা আক্রমণ করি আখাউড়া থেকে 2.5 মাইল উত্তরে রাজাপুর। 1 তারিখ সন্ধ্যা পর্যন্ত আমরা যুদ্ধ করে আজমপুরে আসি। আজমপুর হচ্ছে আখাউড়া থেকে 1 কিলোমিটার উত্তরে। আজমপুরে এসে আমরা অবস্থান নেই। তারপর ক্রমান্বয়ে এরকম করে ধাপে ধাপে আমরা আখাউড়ার দিকে চাপ সৃষ্টি করতে করতে এসেছি। 4 তারিখ দিবাগত রাত এবং 4 তারিখ বিকাল থেকেই পূর্ণাঙ্গ যুদ্ধ হয়েছে। কুয়াশাচ্ছন্ন সকালেও গোলাগুলি হয়েছে, যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, সেলিংয়ে অনেকেই মারা গেছে। আমার বন্ধু একই সঙ্গে সতীর্থ লেফটেন্যান্ট ইবনে ফজল বদিউজ্জামান, গোপালগঞ্জ বাড়ি, সেও এই আখাউড়া যুদ্ধেই শহীদ হয়েছে। এবং 5 তারিখ সকালে আখাউড়া মুক্ত হলো। অনেক পাকিস্তানি আমাদের কাছে ধরা পড়েছে, বন্দী হয়েছে। অনেক পাকিস্তানি তিতাস নদীতে ডুবে মারা গেছে। কারণ এটা যে নদী, কুয়াশাচ্ছন্ন সকালে তারা বুঝতে পারেনি, তারা মনে করে যে বিলের পানি, বিলের পানির উপর দিয়ে দৌড়ায় চলে যাবে, কিন্তু দৌড়ায় চলে গেছে নদীতে এবং ওখানে মারা গেছে। জুতা পরিহিত, সাঁতার জানে না। আখাউড়া থেকে রেল লাইনটা চলে আসে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার দিকে, আশুগঞ্জের দিকে। আখাউড়া থেকে রেল লাইনটা চলে আসে আশুগঞ্জের দিকে, এবং এই রেল লাইন ধরেও তারা পালাতে চেষ্টা করে। আর আমরা আখাউড়া জয় করার পর, আখাউড়া দখল করার পর সেখানে ওই দিনটা চলে গেল পুনর্গঠন করতে। তারপর আমাদের উপরে আদেশ আসলো যে আমরা মেঘনা নদীতে আসবো, মেঘনা নদী ক্রস করে আমরা নরসিংদী আসবো। আচ্ছা, আমরা আর আমাদেরই ব্রিগেড তথা এস ফোর্সের আরেকটি ব্যাটালিয়ন, যাকে 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলা হয়, তার অধিনায়ক ছিলেন তৎকালীন মেজর আবু সালেম মোহাম্মদ নাসিম, পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বীর বিক্রম। উনি অধিনায়কত্ব নিয়ে উনার দায়িত্ব ছিল আশুগঞ্জ পর্যন্ত আসা। আমরা নদী পার হয়ে নরসিংদীতে আসার জন্য চেষ্টা করব, উনি আশুগঞ্জ করবেন। উভয় ক্ষেত্রেই ভারতীয় সেনাবাহিনী ব্রিগেডের সঙ্গে আমরা আছি। 7 তারিখ দিবাগত রাত্রিতে আমাদের অবস্থান ছিল মেঘনা নদীর পূর্ব পার। মেঘনা নদী কত, কবি আহসান হাবিবের কবিতা আছে একটা, মেঘনায় কত জল। একটা কিশোর মেঘনায় জল মাপার জন্য রশি নিয়ে নদী দিয়ে গিয়েছিল। অঙ্কে যেমন শিখেছে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা মাপলে কত পানি আছে বের করা যাবে,
এই কবিতাটা হাসান হাবিবের, মেঘনায় কত জল। তো সেই মেঘনা পার হওয়ার জন্য আমরা ডিসেম্বরের 7 তারিখ সন্ধ্যার পর মেঘনার পূর্ব পারে অবস্থান নেই এবং সারা রাত্রিতে দেশীয় নৌকা যা পেয়েছি, লঞ্চ, সবকিছু মিলিয়ে আমরা প্রায় 500 দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক মেঘনা নদী পার হয়ে মেঘনার পশ্চিম পারে আসি। আচ্ছা, এটা হলো 7 তারিখের ঘটনা। গতকাল 7 তারিখ চলে গেল, আজ বাংলাদেশের মানুষ 8 তারিখ মধ্যরাতে 12টা, 12:15, 12:30টায় এই আলোচনা শুনছেন এবং এর পরের অংশটা আপনি নিশ্চয়ই আবার সুযোগ দিলে ইনশাআল্লাহ তখন আমরা বলবো। জনাব বেগ, আপনি নরসিংদী থেকে, আপনার তো মূল যুদ্ধক্ষেত্র সেক্টর 9, যে বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর, সেই সেক্টরে আপনার মানে নরসিংদী থেকে আপনার ওইদিকে কখন যাওয়া? আলোচনা শুনছি, শিহরিত, রোমাঞ্চিত। সেই দিনগুলোর কথা মনে পড়ছে। নরসিংদী ফল হওয়ার পর আমি ওখান থেকে একটা নৌকায় চলে গেলাম লৌহজং থেকে একটা ছোট্ট লঞ্চ তখন বরিশালে যাচ্ছিল। হ্যাঁ, আমার দেশ হচ্ছে বরিশাল হচ্ছে আমার বাড়ি। তা আমি যখন শুনলাম যে বরিশালে একটা লঞ্চ যাচ্ছে, তা আমি স্বাভাবিক এবং এও শুনলাম যে বরিশাল তখন পর্যন্ত মুক্ত। সুতরাং আমি আর দেরি করিনি, আমি সেই লঞ্চে উঠলাম, ছোট্ট লঞ্চ, একদম ছোট লঞ্চ। হ্যাঁ, বরিশাল গেলাম। প্রথমে জালকাঠিতে একটু চেক করা হলো, দেন আলটিমেটলি বরিশালে গেলাম। বরিশালের ওখানে সরকারি স্কুলে, ওইখানে একটা প্রশাসনিক একটা অবকাঠামো এখানে তৈরি করা হয়েছিল, সেখানে আওয়ামী লীগের নেতারাই ওটা করেছিলেন তখন। এবং যাওয়ার পর আমার আব্বা যেহেতু বরিশাল বিএম কলেজের প্রথম মুসলমান প্রফেসর এবং খুব নাম করা লোক, আমার পিতা প্রফেসর মোহাম্মদ হোসামউদ্দিন, তার ছেলে হিসেবে এমনি বরিশালে সবাই আমাকে আদর করতো। তারপরও পাকিস্তান থেকে পালিয়ে এসেছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য, তা আমাকে সমাদরে আমাকে ওখানে গ্রহণ করা হয় এবং 30 জনের একটা গ্রুপের আমাকে দায়িত্ব দেয়। অনলি 30 বয়েজ, সবাই শিক্ষিত ছিল, সব কলেজে পড়ার ছাত্র, কেউ মেডিকেলে পড়ে, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, এরকম ছাত্র। এবং তাদের নিয়ে আমি বরিশালে কাশীপুরে ইসাকাটি গার্ডেন আছে একটা, সেখানে একটা ক্যাম্প তৈরি করি। ইন দ্য মিন টাইম পাকিস্তান আর্মি তারা অ্যাটাক করে, প্যারাট্রুপার নামায়, হ্যাঁ, গানবোটে আসে, ত্রিমুখী একটা আক্রমণ হয়, বরিশাল ফল করে। এবং তখন আমরা আটঘর কুড়িয়া নামক একটা জায়গা, আপনারা জানেন কিনা জানি না, বরিশালের অদূরে আটঘর, বারুণীপাড়া থানার অন্তর্গত আটঘর কুড়িয়ার একটা থানা আছে। সেখানে প্রায় 30,000 ঘর হিন্দু ঘর এবং তাদের পেয়ারা বাগানগুলো এমন একটা ন্যাচারাল ট্রেঞ্জের মতো আর কি। এদিকে পেয়ারার গাছের লাইন, পাশে খাল, পানি সেচের জন্য আর কি। সুতরাং ন্যাচারাল ট্রেঞ্জ, প্রতিটা পেয়ারা বাগানের মধ্যে এরকম লাইনে ট্রেঞ্জ। তা আমরা ওখানে যে তখন আটঘর কুড়িয়ার একটা স্কুল আছে, সেই স্কুলে তখন আমরা ক্যাম্প আস্তানা গাড়লাম এবং পাকিস্তান আর্মি ওখানে বহুবার ঢুকতে চেষ্টা করছে, গানমোট নিয়ে আসতো, কিন্তু ওইখানের কোনো ব্রিজ ছিল না, হাক্কা ছিল, বরিশালের ভাষায় বলে হাক্কা, একটা বাঁশ দেওয়া আর কি, বাঁশের সাঁকো। এবং বৃষ্টির দিন বাঁশের সাঁকো, বুট পুড়িয়ে তার মধ্যে দিয়ে চলা ইজ ইম্পসিবল। আমরা বাঙালি হই, তো আমরা ওই বর্ষা ধরে আগাইতাম আর কি, যারা ওইখানের লোক না, এইভাবে হাক্কা ধরে। এবং তারা আসতো, গানবোট দিয়ে ফায়ারিং করার চেষ্টা করতো, আমরা দিক দিয়ে কাউন্টার, নদীর পাড়ে কি বাংকার থেকে আমরা তাদের সঙ্গে, না ওই ট্রেঞ্চগুলো থেকে আমরা তাদের সঙ্গে এরকম, এবং হতাহত আমাদের হয়নি, আমাদের 2-1 জনের গুলি লাগছে, আহত হয়েছে। হ্যাঁ, এবং তাদের অনেক হতাহত প্রায় হতো। গানবোটগুলো অনেক সময় বেশ মারাত্মক রকম হতো। আমাদের সঙ্গে খালি রাইফেল ছিল, আমার কাছে একটা ওই স্টেন গান ছিল, আর একটা 2টা স্টেন গান ছিল, কিছু গ্রেনেড ছিল, এই ছিল আমাদের। তো প্রতি সপ্তাহে যে 2-3 দিন যুদ্ধ করতে হয়, আপনারা জানেন যে অ্যামুনিশন আনতে যতটুকু সময় না লাগে, ফায়ার করলে তার চেয়ে বেশি তাড়াতাড়ি শেষ হয়। তা আলটিমেটলি আমাদের অ্যামুনিশনের শর্টেজের আমাদের কোনো সাপ্লাই লাইন এরকম ছিল না। হ্যাঁ, এবং উপর থেকেও আমাদের নির্দেশ আসলো যে আমাদের এটা করে আমাদের মুক্তিযোদ্ধাদের ইন্ডিয়া যাওয়ার জন্য একটা নির্দেশ পেলাম। এবং আলটিমেটলি আমরা, এখানে একটা কথা আমার বলা উচিত, ওখানে মেয়েদের মধ্যে একটা প্রকাণ্ড একটা সাড়া পড়লো এবং তারা দলে দলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা শুরু করলো। আচ্ছা, তার মধ্যে বিতিকা রানী বিশ্বাস, এরকম আরো অনেক, আমার সবগুলো নাম মনে নাই, কিন্তু অনেক মেয়ে তারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে তারা। জান ইব্রাহিম,
মাহফুজ আলম বেগ বলছিলেন যত যুদ্ধের স্মৃতি যত রোমন্থন করছেন, স্মৃতি কথা যত আওড়াচ্ছেন, তত রোমাঞ্চিত হচ্ছেন, শিহরিত হচ্ছেন। আপনি মেঘনা পাড়ি দিলেন 500 সহকর্মী সহ, সহযোদ্ধা সহ। আসলে জনাব বেগ আমাকে 1971-এ জীবন্তভাবে ফেরত নিয়ে গিয়েছেন একেবারে ওনার কথাগুলো। আপনার এখানে আসার আগে কিন্তু আমরা জানতাম না যে আমরা পরস্পর ইতিহাসে এরকমভাবে সম্পৃক্ত। আর আজ হচ্ছে 8ই ডিসেম্বর, আর মাত্র 7 দিন পর বিজয় দিবস এসে যাবে 16ই ডিসেম্বর। আজকে থেকে 5 দিন পর ঈদে মিলাদুন্নবীর দিন। এবং আপনি অনুমতি দিলে আমি শুধু বলি যে আমি একজন রাজনৈতিক কর্মী, আমাদের দলের পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা এবং বিজয় দিবসের শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে অগ্রিম জানিয়ে রাখছি। বলার পিছনে কারণ আছে, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন। কারণ আমাদের নেতা বঙ্গবন্ধু বলেন, প্রবাসী সরকার বলেন, রণাঙ্গনের জেনারেল ওসমানী বলেন, জিয়াউর রহমান, সকলের মধ্যে সেই আন্তরিকতাটা ছিল এবং মহান আল্লাহ তাআলা সেটা কবুল করেছিলেন। সকল সৈনিকের আন্তরিকতা কবুল করেছিলেন। আপনি মেহরবানি করে খেয়াল করবেন, উনি যেমন বললেন যে মহিলাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত সাড়া পড়ে গিয়েছিল। ওনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রক্রিয়া এবং কর্মকাণ্ড আর আমারটার মধ্যে অল্প তফাৎ আছেই। কারণ আমি ছিলাম সেনাবাহিনীর অংশ এবং পুরো 9টি মাসই আমরা সংঘবদ্ধভাবে ছিলাম। অর্থাৎ দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এক্সপান্ড করেছে বা বর্ধিত হয়ে 3 নম্বর সেক্টর হয়েছিল এবং আগস্ট মাসে এসে আবার 3 নম্বর সেক্টরকে আলাদা করে দ্বিতীয় ইস্ট বেঙ্গল পুনর্গঠিত হয়েছিল। আমি সর্বক্ষণিকভাবেই সৈনিকদের সঙ্গে, সৈনিকদেরকে নিয়ে যুদ্ধ করা এবং সৈনিকদের নেতৃত্ব দেওয়া। এবং এই ডিসেম্বর মাসের আখাউড়া যুদ্ধেও যখন আমার বন্ধু লেফটেন্যান্ট ইবনে ফজল বদিউজ্জামান ইন্তেকাল করছেন, হুবহু সেম পজিশনে আমিও ছিলাম। অর্থাৎ একটি গোলা তার গায়ে পড়ে গিয়েছিল, আমার গলাটা আমার গায়ে পড়েনি, আমার পার্শ্ববর্তী নায়েব সুবেদার আশরাফের গায়ে পড়েছিল। অর্থাৎ এরকমভাবেই আমরা একজন অপরজনকে জানতাম কে যাবে আর কে না যাবে। তো সেই রক্তগুলো হাতে লেগে থাকতো, আমাদের বন্ধুদের রক্ত, সহকর্মীদের রক্ত। ওই রক্তের শপথ ছিল যে বাংলাদেশটাকে আমরা গড়ে তুলব, স্বাধীন হবে, গণতান্ত্রিক হবে, সবকিছু হবে, মানুষ সুখী হবে। তো এই সময় আসলে কথাগুলো বারবার মনে হয় আর কি। তো মেঘনা পার হয়ে আসলে আমাদের উপরে দায়িত্ব ছিল দ্রুত যেন আমরা ঢাকার দিকে আসি। তো মেঘনার ওখান থেকে আপনি কিন্তু খেয়াল করেন, মানচিত্রের সামনে অনুমান করেন, কল্পনা, আখাউড়া কোথায়, ঢাকা কোথায়। আখাউড়া থেকে নিয়ে ঢাকা মহানগরে 12 তারিখ সন্ধ্যায় পৌঁছানো পর্যন্ত ঢাকার পূর্ব পারে, যারা ঢাকাকে কল্পনা করেন, আমার হাতটাকে যদি কেউ দেখে যে ঢাকা যদি এরকম উত্তর দক্ষিণ বড় শহর হয়, তাহলে এটার পূর্ব পাশে কিন্তু একটা নদী আছে শীতললক্ষা, আর পূর্ব পাশে একটা ছোট্ট নদী আছে যেটার নাম বালু নদী। শীতললক্ষা মধ্যে যায় বালু নদী পড়ে যে জায়গাটা, সেই জায়গার নাম ডেমরা। ডেমরায় এখন সেতু হয়েছে, সুলতানা কামাল সেতু। আর ডেমরার থেকে আর একটু দক্ষিণে গেলে কাঁচপুর সেতু। সেই ডেমরায় তখন সেতু ছিল না। আমি বিয়ে করার পরেও 3-4-5 বছর আমি ডেমরা দিয়ে ফেরিতে করে মোটরসাইকেল নিয়ে পার হতাম। আমি বিয়ে করেছি মুরাপাড়া গ্রামে। 12 তারিখ সন্ধ্যায় মুরাপাড়া শীতললক্ষায় আসি এবং পরের দিন রাত্রেই আমরা চলে আসি। 11 তারিখ সন্ধ্যায় মুরাপাড়া আসি, 11 তারিখ সন্ধ্যায় মুরাপাড়া আসি। আর 12 তারিখ সকাল থেকে আমরা বালু নদীর পূর্ব পারে ঢাকার দিকে মুখ, এবং দিন এবং রাত্রে আমরা সামরিক পরিভাষায় বলি পেট্রোলিং করা। ঢাকার এই অংশটা কি হচ্ছে, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, যদি পাকিস্তানিরা আত্মসমর্পণ না করে, তাহলে আমাদেরকে শারীরিকভাবে, ফিজিক্যালি, সামরিক কায়দায় ঢাকা আক্রমণ করতে হবে। তার জন্য ভারতীয় বাহিনী যেমন প্রস্তুত হচ্ছে এবং তাদের সঙ্গে আমরাও প্রস্তুত হচ্ছি। আমাদের এরকম বেঙ্গল রেজিমেন্টের অনেকগুলো বাহিনী, আবার উত্তর দিক থেকে আমাদের গরিলা বাহিনী, কাদেরিয়া বাহিনী, তারাও প্রস্তুত হচ্ছে। ঢাকা আক্রমণ যদি করতে হয়, কেন প্রচণ্ড যুদ্ধ হবে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে। তো সেই জন্য আমাদের 4টা রাত, 3 দিন 3 রাত কেটে যায় বালু নদীর পারে, নদী পার হয়ে সৈনিকদেরকে পেট্রোলিং করানো। এবং 16 তারিখ আমার বাড়ি তো চট্টগ্রামের হাটহাজারী, কিন্তু যুদ্ধ করছি কোথায় আখাউড়া, কোথায় নরসিংদী, কোথায় ডেমরা। এই জন্য যে উনি একটা কথা বলেছিলেন যে আমি তো এক জায়গায় যুদ্ধ করার জন্য, বাংলাদেশ আমার সারা দেশ, আমার দেশ, আমাকে কোথায় যুদ্ধ করতে হবে জানি না। ঠিক সেরকম এটা মিলাই দিলাম আর কি, যে আমি চট্টগ্রামের ছেলে হলেও আমি কিন্তু যুদ্ধ করেছি আরেক জায়গায়। তো ওই 16 তারিখ বিকালবেলা আনুমানিক 2:30-3টার দিকে আমি করিম সিল্ক মিলস বলে একটা মিল ছিল, তার পিছনেই বালু নদী, বালু নদীর এক পারে পাকিস্তানি মিলিশিয়াদের অবস্থান আর বালু নদীর অপর পারে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চার্লি কোম্পানির অবস্থান। আমি 16 তারিখের কথা বলছি। গালিগালাজ দিচ্ছি মুখে মুখে, সে দিচ্ছে তার নেটিভ ভাষা আর আমরা দিচ্ছি আমাদের নেটিভ ভাষা। আমাদের সৈনিকরা চিল্লাচ্ছে, আমাদের সঙ্গে অনেক সিভিলিয়ানও ছিল যারা গরিলা, তারা পথে পথে যুক্ত হয়েছে, গ্রামের ছেলে।
আর ওদের ভাষা বুঝি না, কিন্তু কালো কালো পোশাক তো জানি জানি মিলিশিয়া, ওরা উত্তর পশ্চিম সীমান্তের লোক। আর একটা গুলি এসে, এক ঝাঁক গুলি এসে হঠাৎ করে, শীতকালে কিন্তু সবুজ কদু, লাউ, কদুর মাচার তলে দাঁড়িয়ে আমি গুলি করতেছিলাম। এটা সামরিক প্রশিক্ষণের একেবারে বিরুদ্ধে, 100% কন্ট্রাডিক্টরি যে আপনি দাঁড়িয়ে গুলি করবেন উন্মুক্ত জায়গায়। তো কদুর মাচা তাহলে আপনাকে গুলি থেকে বাঁচাবে না, এটা ভুলে গিয়েছিলাম। তখন দুইটা হবে, একটা ঝাঁক গুলি এসে কদুর উপর পড়লো আর কদুটা ভেঙে পড়ে গেল। সুবেদার সুলতান বর্তমানে মরহুম, আমার পাশে ছিলেন আমার সিনিয়র জেসিও, আমাকে টান দিলেন পা ধরে যে মরবেন তো। আমি ধুম করে পড়ে গেলাম, বলে যে কদু পড়ছে দেখেন না, এটা তো মাথা হইতে পারতো কদু না হয়ে। আমার সম্বিত ফিরে পেলাম। যাই হোক, ওই সময় আমরা সকলেই খুব ব্যস্ত ছিলাম, মনে মনে রেডি হচ্ছে যে হয়তো আজকে রাত্রি নদী পার হয়ে আমাদেরকে ঢাকা আক্রমণ করতে হতে পারে, কিন্তু আসলে আর সেই আক্রমণটা করতে হয় নাই। আমি এখানেই শেষ করে দিই, দেশবাসীকে সম্মান জানিয়ে, যেহেতু এরপরে হয়তো সময় পাওয়া যাবে না। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, ওই সেদিন 4:30টার পরে 5টার দিকে খবর পাই আমরা আত্মসমর্পণ হয়েছে, এবং 5টার আগেই খবর পেয়েছি। আমরা তো ছোট লেভেলে তখন, আজকে দেখছেন 68 বছরের তরুণ মেজর জেনারেল ইব্রাহিমকে, কিন্তু সেদিন ছিলাম লেফটেন্যান্ট ইব্রাহিম। তো আমরা বলছি এই জন্য যে যুদ্ধ এবং শান্তির মধ্যে পার্থক্যটা একটা মিনিটে বুঝাই দেই। আত্মসমর্পণের পর আমাদের উপর নির্দেশ আসলো ঢাকা থেকে হেঁটে আসো। আমরা ঢাকায় হেঁটে আসলাম, 7টার মধ্যে ঢাকার তৎকালীন গুলিস্তানে স্টেডিয়ামে এসে গেলাম। কিন্তু ডেমরা থেকে যে ঢাকা হেঁটে আসছি, এটা কল্পনা করেন, 12 ফুট 14 ফুট 16 ফুট চওড়া একটা রাস্তা। এই রাস্তাটা পূর্ব দিক থেকে পশ্চিমে ঢাকার দিকে এসছে। সেই রাস্তার উত্তর অংশ দিয়ে হাঁটছে পাকিস্তানি মিলিশিয়া বাহিনী, যাহারা আত্মসমর্পণ করিল। আর ওই রাস্তায় মাত্র 5 ফুট 10 ফুট গ্যাপ দিয়ে ওই রাস্তার দক্ষিণ সাইড দিয়ে হাঁটছে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকগণ। কেউ কারোর সঙ্গে কথা বলছে না, কেউ কারোর দিকে গুলি ছুটছে না। এটাই হলো তফাৎ শান্তি এবং যুদ্ধের। 4 ঘন্টা আগে তারা কদুর মাচার তলে ইব্রাহিমকে গুলি করেছিল, সেইগুলি আমাকে মিস করেছে। 4 ঘন্টা পর আমরা পাশাপাশি হাঁটছি, কিন্তু তারা আসছে বন্দী হওয়ার জন্য, আমরা আসছি বিজয়ের বসে। শুকর আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষের প্রতি সম্মান এবং শ্রদ্ধা। এনটিভিকে ধন্যবাদ। জনাব বেগ, আপনার শেষ দিকে আপনার মন্তব্য শুনব। তারপর তো আমি চলে গেলাম বরিশালের ফল হলো কুড়িয়ানা থেকে আমরা চলে আসলাম, আবার ক্যালকাটায় আসলাম, আবার নতুন সেনাবাহিনী ঠিক বলবো না, গরিলা বাহিনী নিয়ে আবার শুরু হলো। ওনার যুদ্ধ হচ্ছেন, জেনারেল সাহেবদের যুদ্ধ হচ্ছেন কনভেনশনাল যুদ্ধ, আর আমার যুদ্ধ হচ্ছে গরিলা ওয়ারফেয়ার। আমরা বঙ্গবন্ধুর সেই তোমাদের যা কিছু আছে তাই নিয়ে লাফিয়ে পড়ো, আমরা তাদের নেতৃত্ব দিয়েছি। সেই কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, হ্যাঁ, স্কুল পড়ুয়া ছাত্র, হ্যাঁ, সাধারণ লোক, ইভেন তাদের মধ্যে অনেকে জানতোই না জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের মধ্যে কী ছিল আমি জানি না, কিন্তু তারা জানতোই না যে গুলি খেলে মানুষ মারা যায়। তাদের স্লোগানটাই ছিল তাদের অস্ত্র, অনেক সময় স্লোগানটাই তাদের অনেকের কাছে একটা অস্ত্র ছিল। তারপর যুদ্ধের পর যুদ্ধ, কালীগঞ্জ ফল করলো, শ্যামনগর ফল করলো, সাতক্ষীরার মুখ পর্যন্ত আমরা গেলাম, সাতক্ষীরা সারেন্ডার করলো। দেন আবার আমার প্রতি হুকুম আসলো, 29টা নৌকা, একটা লঞ্চ, চাউলা হাসানের লঞ্চ আমরা হাইজ্যাক করে নিয়ে আসলাম, হ্যাঁ, তার লঞ্চ নিয়ে আসলাম আমরা প্যাসেঞ্জার সহ, হ্যাঁ, প্যাসেঞ্জার সহ, এবং অনেক চাল, খুদ বোঝাই ছিল, যেটাকে চাল মনে করছিলাম খুদ। সেই খুদ খেয়ে আমাদের কিন্তু অনেকদিন আমরা জীবন বাঁচাইছি আর কি মুক্তিযোদ্ধাদের। সেসব কথা কেউ এখন বিশ্বাস করবে না, হ্যাঁ, যে এই কাঁকড়া, কেওড়া পাতা আর স্যুপ, হ্যাঁ, কেউ বিশ্বাসই করবে না যে এগুলো মানুষ কেউ খুদের ভাত। আচ্ছা, তারপর আলটিমেটলি বরিশাল ফল হলো, বরিশাল গেলাম। বরিশালে আমি জানি না, এটা রেয়ার অকেশন, ওনার সঙ্গে অনেক জিনিস আমার জেনারেল সাহেবের সঙ্গে মেলে। কেন বরিশালে যেয়ে দেখলাম, সেখানে তখন ক্যাপ্টেন শাহজাহান ওমর ছিলেন এখানে, হ্যাঁ, হি ওয়াজ উন্ডেড অ্যাট দ্য টাইম, তাই সাময়িকভাবে আই হ্যাভ টেকেন ওভার দ্য সাবসেক্টর। এবং ক্যাপ্টেন কাহার তার বেলুচের একটা কোম্পানি প্লাস নিয়ে একটা জায়গায় অবস্থান করতেছে, তারা কোনো অবস্থায় সারেন্ডার করবে না। তাদেরকে আমরা বললাম, আমি এবং তখনকার ওখানে যে লোকাল যে এমপি ছিলেন তাকে মোটরসাইকেলের পিছিয়ে নিয়ে আমরা গেলাম। সেন্ট্রি আমার একমাত্র 3-8 রিভলভারটা পর্যন্ত গেটে রাখিয়ে দিল, বাট স্টিল, হ্যাঁ, আমরা ভিতরে ঢুকলাম। ক্যাপ্টেন কাহারকে বললাম, তুমি সারেন্ডার করো না তো ইউ আর সারাউন্ডেড। তখন আমার যথেষ্ট, বরিশাল ক্যান্টনমেন্ট আগে ফল করছে, আমার কাছে তখন 4টে 6 পাউন্ডার, আদার দেন লট মেনি আদার হেভি মেশিন গান, 5 রানিংস, এটসেট্রা,
আই গট 4-6 পাউন্ডার্স। তা সুতরাং আমি বললাম সারেন্ডার করো। সে বললো আমার জেসুসদের সঙ্গে আমি আপ লোক পরাঠা ওর কি আমাদের মাংস টাংস খাইতে দিল, মাংস খাইয়ে তারপর সে মিটিং করলো। তারা বললো যে নো, আমরা এদের কাছে অনেক স্মৃতি ভারাক্রান্ত হয়ে গেছেন আপনি, নিশ্চয়ই আরো অনেক কিছুই বলা সম্ভব, কিন্তু আপনি ডিসেম্বরের বিজয়ের মুহূর্তগুলো কাহার তারপর তার ট্রুপস নিয়ে আমাদের কাছে সারেন্ডার করলো। তার একটাই কন্ডিশন ছিল, আমরা আপনার ওই ক্যান্টনমেন্ট পর্যন্ত, বরিশাল পর্যন্ত আমরা হামস সহ যাব, এবং আই হ্যাভ টেকেন দ্যাট রিস্ক। আমি বললাম ওনার সঙ্গে, জেনারেল সাহেবের সঙ্গে এইটা একটা মিলল, জেনারেল সাহেব পাকিস্তানিগুলোকে নিয়ে এসেছিলেন, তাদের হাতে অস্ত্র ছিল না, কিন্তু আমি এই রিস্কটা নিলাম। বরিশাল শহরের মধ্যে দিয়া পাকিস্তান আর্মি যাচ্ছে, হ্যাঁ, উইথ আর্মস, এবং তার দুই দিকে আমার এই লুঙ্গি পরা, হ্যাঁ, গোরেলা যোদ্ধারা দুই পাশে কোমরে লুঙ্গি বান্ধা, তারা দুই দিকে যাচ্ছে। আর সে এক অভূতপূর্ব দৃশ্য, যার কেউ ফুল কেউ জয়ধ্বনি, জয় বাংলা স্লোগান, জয় বাংলা স্লোগান, জয় বঙ্গবন্ধু স্লোগান, পুরা বরিশাল মুখরিত। হ্যাঁ, আলটিমেটলি দে সারেন্ডার্ড। এবং পরে ইন্ডিয়ান আর্মি আসলো, ইন্ডিয়ান আর্মিকে বললাম যে এখানে তো কোনো দরকার নেই, দে হ্যাভ সারেন্ডার্ড। তারা স্টিমার আসলো, নিয়ে তারপর চলে গেল। দেন আই কেম টু ঢাকা। বঙ্গবন্ধু আবার ডাকলেন, সেখানে যাই দেখলাম নাসির সাহেব বসা, বঙ্গবন্ধু ছোট ভাই তোফায়েল সাহেব বসা, তা আমাদের তখন আইজি ছিলেন খালেক সাহেব বসা। কি বেগ? মাহফুজ। বঙ্গবন্ধু আমাকে বেগ কোন দিন ডাকেনি, মাহফুজই রাখলেন। এই মাহফুজ, এটা অপারেশন তোর করতে হবে। সারপ্রাইজিংলি পুরো বাংলাদেশ মুক্ত, কিন্তু মিরপুর তখন, কিন্তু মিরপুর আপনারা জানেন না, মিরপুর কিন্তু তখন পর্যন্ত ইতিহাস, 156 জন বেঙ্গল রেজিমেন্টের লোক মারা গেলেন মিরপুরে, ইনক্লুডিং অফিসার। এবং আমি খুব গর্বিত যে বঙ্গবন্ধুর নির্দেশে, হ্যাঁ আচ্ছা, বঙ্গবন্ধুর নির্দেশে সেদিন আমিও গেছিলাম সেই মিরপুর মুক্ত করতে, বরিশাল দিয়ে আসার। আমরা জনাব বেগ, আমরা প্রায় শেষ পর্যায়ে, যদি 1 মিনিটের মধ্যে বলেন যে এখন এই 45 বছর পরে আপনি যখন ফিরে তাকান আপনার সেই মানে উত্তাল দিনগুলোর দিকে, আর আজকের বাংলাদেশের সঙ্গে মিলিয়ে আপনার অনুভূতি কি হয়, যে বাংলাদেশ এখন কোন জায়গায় এসে, যে স্বপ্ন দিয়ে বাংলাদেশ তৈরি? আমার 1 নম্বর অনুভূতি জেনারেল সাহেব পাশে বসা। এরকম অনেক ফ্যামিলিতে অনেক জেনারেলরা এখন আছেন, অনেক ফ্যামিলিতে অনেক সেক্রেটারিরা আছেন, অনেক ফ্যামিলিতে অনেক বড় বড় কর্মকর্তারা আছেন, বিকজ অফ দিস বাংলাদেশ, বিকজ অফ দিস ফ্ল্যাগ, বিকজ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, আমরা এই স্বাধীনতাগুলো ভোগ করছি। কিন্তু একটা জিনিস আমার মাঝে মাঝে দুঃখ হয়, এই যে সাধারণ মুক্তিযোদ্ধা যারা, হ্যাঁ, এই 40 বছরে আজকে বর্তমানে যে আমাদের নেত্রী, হ্যাঁ, উনি অনেক কিছু করেছেন আমাদের জন্য। না, আমার ব্যক্তিগত দাবি, প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে একটা কার্ড কি দেওয়া যায় না? একটা কার্ড, ওয়ান আইডেন্টি কার্ড, যেটা দেখানোর পর সে রাষ্ট্রীয় সম্মান, যে কোনো অফিসে যাবে, যে কোনো জায়গায় যাবে, সব জায়গায় যে কোনো জায়গায় যাবে, সে সেই সম্মানটুকু পেতে পারে। আমার অ্যাপিল টু দি অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড টু দ্য পিপুল, যারা সবাই দেখছেন, হ্যাঁ, সবার প্রতি আমার শ্রদ্ধা করে অ্যাপিল, যে কষ্ট করিয়া, যে দুঃখ করিয়া, যে অমানসিক জীবনের বিনিময় যে ছেলেরা, যেই দামাল ছেলে এই বাংলাদেশের স্বাধীনতা আনলো, তাদেরকে যে সম্মান দেওয়া হচ্ছে, প্রচুর সম্মান এখন দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি আরেকটু সম্মানের সঙ্গে চাই যে তাদের প্রত্যেকের জন্য একটা আইডেন্টি কার্ড থাকে, দ্যাট দে আর ফ্রিডম ফাইটার্স। হ্যাঁ, নট ভাতার সঙ্গে না, ভাতার মাইনাস করে না, এবং তারা যেন তাদের যোগ্য সম্মানটুকু সব অফিস থেকে পায়। কেউই বেটা মুক্তিযোদ্ধা, তুই এনে কিছু আছে, এরকম মাঝে মাঝে এরকম কথা এখন শুনতে কম হয়, কিন্তু এগুলো ফ্যাক্ট, যেগুলো শুনতে হয়েছে আমাদেরকে। তাই আমি চাই, অ্যাজ ব্যক্তিগতভাবে আমার অ্যাপিল টু দ্য অল, যে আপনারা দয়া করে এই এরা তো আর বেশি দিন বাঁচবে না, সবারই বয়স, আমাদের চেহারা দেখেন না, হ্যাঁ, আমরা আর কয়দিন বাঁচবো? আমাদের অনেক সহযোগী মুক্তিযোদ্ধাই মারা গেছেন। আমারও এক ইলিয়াস সাহেব ছিলেন, সুবেদার ইলিয়াস, যিনি সেদিন টান না দিলে হয়তো আমি মারা যেতাম শ্যামনগর যুদ্ধে। হ্যাঁ, যে কথাটা জিয়াল সাহেব বললেন, এক সুবেদার ভাইয়ের কথা, সেরকম এক সুবেদার সাহেবেরও আমাকে সাহায্য করেছিল আমাকে সেদিন বাঁচানোর জন্য। তা আমার অ্যাপিল, প্লিজ আপনারা সবাই মুক্তিযোদ্ধারা যেটুকু সম্মান তাদের প্রাপ্য, সেই সম্মানটুকু দেন। জেনারেল ইব্রাহিম, আপনার লাস্ট কমেন্ট, মানে 45 বছর পরে সে স্মৃতি তো অনেক এখনো জল করছে আপনার। তো এই যে বাংলাদেশ আজকে আমরা, নিশ্চয়ই আমরা গর্বিত, বাংলাদেশ আমাদের অনেক অর্জন আছে, বাট আমাদের মানে আপনার কাছে কোন প্রাপ্তি বা অপ্রাপ্তির হিসেব মেলাতে গেলে আপনার কি মনে হয়? আমি দুটো পয়েন্টে গুরুত্বের সঙ্গে বলবো। এক হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনাগুলির মধ্যে অন্যতম একটি বিষয় অবশ্যই ছিল গণতন্ত্র,
এবং গণতান্ত্রিক মর্যাদা দেয় নাই বলেই কিন্তু আমরা যুদ্ধে গিয়েছি। পাকিস্তান গণতন্ত্রকে লুণ্ঠন করেছিল, তাই তারা আমাদের নির্বাচনের ফলাফলকে মানে নাই। অতএব আমি কামনা করব সকল রাজনৈতিক দল এবং তাদের অনুসারীগণ এবং জনগণ চেষ্টা করব বাংলাদেশে আক্ষরিক অর্থেই জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে। এবং দ্বিতীয় বলবো, বাংলাদেশের মুক্তিযুদ্ধটি বাংলাদেশের মানুষ করেছে, সহযোগিতা করেছে ভারত। আমি কঠোরভাবে প্রতিবাদ জানাই যে কোনো প্রচেষ্টার যেখানে কেউ বলবে যে এটা অমুকে করে দিয়েছে। ভারতের একজন মাননীয় মন্ত্রী বলেছিলেন, নামটা নাই বা বললাম, যে আমরা পাকিস্তান থেকে ছিনিয়ে এনেছি এবং বাংলাদেশকে বাঙালিদেরকে উপহার দিয়েছি। আমি প্রতিবাদ করছি। ধন্যবাদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা, এই অনুষ্ঠানে আপনার অনুভূতি শেয়ার করার জন্য। জনাব মাহফুজ আলম বেগ, বীর মুক্তিযোদ্ধা, আপনাকেও ধন্যবাদ কষ্ট করে স্টুডিওতে আসার জন্য এবং আপনাদের অনুভূতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান রণাঙ্গনের দিনগুলো এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।